দেখলাম পেছনের গরুর গাড়ি থেকে সেই লাশ দুটো দড়ির বাঁধন খুলে দিব্যি উঠে ওদের সঙ্গে চা খেতে চলে গেল। শ্রদ্ধেয় শ্রোতাগণ, প্রতি বৃহস্পতিবার মজার মজার গল্পের স্বাদ পেতে আমাদের দি গল্পের জগৎ ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। বিখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা 50টি ভূতের গল্প গ্রন্থ থেকে নেওয়া আজকে দি গল্পের জগতের পরিবেশনা নিরাকারের কাহিনী। গল্পে বিভিন্ন চরিত্রে যারা রয়েছেন তারা হলেন দিলীপ, নিতাই, রনি এবং গৌতম। বেশ কয়েক বছর আগে বর্ষাকালে বর্ধমান জেলার বলগনার কাছে এক গ্রামে গিয়েছিলাম। উপলক্ষ ছিল বিয়ে বাড়ি, বন্ধুর বোনের বিয়ে। এত দূর বলে কেউ যেতে রাজি হয়নি। রাজি না হওয়ার কারণও অনেক ছিল। একে তো বর্ষাকাল, তাই যাতায়াতের অসুবিধে। যে সময়কার কথা বলছি তখন এত উন্নত মানের রাস্তাঘাট বা যানবাহনের সুবিধে হয়নি। তার উপরে গ্রামে বিয়েবাড়িতে লোকজনের আধিক্যের জন্য থাকারও অসুবিধা হতে পারে। তাই অনেকেই যাবে স্থির করেও শেষে যেতে রাজি হলো না। কিন্তু একেবারেই কেউ না গেলে তো খারাপ দেখায়। তাই আমি আর বলাই নামে আমার এক বন্ধু চললাম নিমন্ত্রণ রক্ষা করতে। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এলাম হাওড়া স্টেশনে। সেখান থেকে লোকাল ট্রেনে বর্ধমানের সর্বমঙ্গলা দর্শন করে একটা হোটেলে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দুপুরের বাসে বলগনায় বাস থেকে নেমে যে গ্রামে আমরা যাব সেই গ্রামের দূরত্ব হচ্ছে 7 মাইল। এ পথে যাতায়াতের জন্য একমাত্র গরুর গাড়ি ভরসা, নয়তো আচমকা গিয়ে পাওয়া যায় না। এ তো রিক্সা নয় যে ভাড়া খাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। তা যাই হোক, আমরা যখন বলগনার মোড়ে বাস থেকে নামলাম তখন বেলা গড়িয়ে সন্ধে হয়। আকাশ ঘন মেঘে ঢাকা। মেঘের মূর্তি এমনই যে এই নামে বুঝি। তাই কি যে করব কিছু ভেবে পেলাম না। বলাই বলল, এখনো ভেবে দেখ যাবি কি না। আকাশের যা অবস্থা তাতে আমার মনে হয় আর না এগিয়ে এখান থেকে কেটে পড়ি। চল, এই অচেনা জায়গায় পথে কোনো লোকজনও নেই, সন্দেহ হয়ে আসছে। কাদার পথ, আর এগোলে দুর্ভোগের শেষ থাকবে না। কথাটা ঠিকই, তবে কিনা সত্যি সত্যি কি এত দূর এসে দুর্যোগের ভয়ে ফিরে যাওয়া যায়? তাই বললাম, আরে তাতে কি হয়েছে, বর্ষাকালে বৃষ্টি তো হবেই। সব জেনেই তো ঘর থেকে বেরিয়েছি। এখন ভয়ে পিছলে কি করে হবে বলতো? অতএব আর দেরি না করে রওনা দি, চল। একটা দোকানে শেষবারের মতো দুজনে 2 কাপ চা খেয়ে চলা শুরু করলাম। আগের বৃষ্টির কাদা এখনো শুকোয়নি, তার উপর আকাশে এই মেঘের ঘনঘটা। কি যে কপালে আছে কে জানে। আমরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে পথ চলা শুরু করলাম। লোকালয় ছেড়ে যখন আমরা ফাঁকা মাঠের মাঝখানে এসেছি তখনই শুরু হলো বৃষ্টিপাত। প্রথমে বড় বড় ফোঁটা, তারপর মুষলধারায় বৃষ্টি। ছাতায় কাজ হলো না। সেই দারুণ বৃষ্টিতে স্নান করে গেলাম দুজনে। বলাই তখন বলল, আমরা বোধহয় 2 মাইল পথ আসিনি, এখনো কত পথ বাকি। কি করে যাবো রে ভাই? আমিও তখন চুপসে গেছি। বললাম, তাই তো রে, এই বলগনাতে বলে কয়ে কারো বাড়িতে থেকে গেলেই হতো। এখন তো দেখছি আর এগুনোই যাচ্ছে না। শুধু যে বৃষ্টি তা নয়, সেই সঙ্গে কর কর করে বাজ পড়ার শব্দ। সন্ধ্যার ঘন অন্ধকার, মেঘের কালিমায় 1 হাত দূরের পথও দেখা যাচ্ছে না। কালো কুটিল যাকে বলে, এ যেন তাই। পথে এমন কোনো জনমানুষ নেই যার কাছে একটু আশ্রয় প্রার্থনা করি বা পথ নির্দেশ পাই। সে যে কি বিপজ্জনক পরিস্থিতি তা বলে বোঝানো যাবে না। এইভাবে জলে কাদায় টাল মাটাল হতে হতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ এক সময় মনে হলো আমাদের পিছু পিছু কেউ যেন আসছে। কে আসে এই অন্ধকার নির্জন রাতে? এমন এক অশরীরী আতঙ্কে বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমরা দুজনেই ভয় পেয়ে থমকে দাঁড়ালাম। অমনি শুনতে পেলাম, এ পথে নতুন মনে হচ্ছে। আমি বললাম, হ্যাঁ, একেবারেই নতুন। কোথা থেকে আসা হয়েছে? কলকাতা থেকে আসছি গো। কোথায় যাওয়া হবে? আমরা তো গ্রামের নাম বললাম। বলার সঙ্গে সঙ্গেই একটি বজ্রপাত, আর সেই সঙ্গে বিদ্যুতের চমক। তারই ক্ষণপ্রভায় মুহূর্তের জন্য দেখলাম লোকটিকে। কালো বর্ষাতিতে ঢাকা, দীর্ঘ, উন্নত, বলিষ্ঠ চেহারা। গায়ের রং এত কালো যে ছাতার কাপড়কে পর্যন্ত হার মানায়। ভদ্রলোক বললেন, ওরে বাবা, ও তো অনেক দূর। এই দুর্যোগে যাবেন কি করে? তাই তো ভাবছি। লগনসার বাজার বিয়ে বাড়ি বুঝি? আগে হ্যাঁ গো, আমাদের বন্ধুর বোনের বিয়ে। তা ওরা একটা গরুর গাড়ির ব্যবস্থা করে রাখেনি কেন? সে দোষ ওদের নয়,
আসলে আমাদেরই আসবার কোনো ঠিক ছিল না। এইভাবে রাত দুপুরে গ্রামের ঘরে কেউ আসে? বিয়েটা কবে? আগামীকাল। তাহলে কাল ভোরে গেলেও চলবে। কিন্তু আজকের রাত্রিটা কাটাই কোথায় বলুন তো? ব্যবস্থা একটা করছি, এখন আসুন তো আমার সঙ্গে। আমি তখন বলাইয়ের দিকে তাকালাম, আর বলাই আমার দিকে। যা আছে কপালে। আর যখন এগোনো সম্ভব নয়, তখন এর আশ্রয় কিছুতেই ছাড়ার উপায় নেই। আমরা সেই ভদ্রলোকের পিছু পিছু এক বিশাল বটগাছের নিচে এসে দাঁড়ালাম। তারপর বাঁধা রাস্তার ঢাল বেয়ে একটি ছোট্ট গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, ঘনবসতির গ্রাম। গোয়ালে গরুর চোখ জ্বলছে, বৃষ্টিও সমানে চলছে। ভদ্রলোক একটি মেটে ঘরের দরজা খুলে আমাদের ঢুকতে বললেন। তারপর বললেন, একটু বসুন, এখনই আলোর ব্যবস্থা হচ্ছে। আমরা ভিজে পোশাকেই কাদামাখা পা নিয়ে ঘরের ভেতরে ঢুকলাম। তারপর অন্ধকারে হাতড়ে একটি তক্তাপোষ পেয়ে তাতে পা ঝুলিয়ে বসলাম। কিন্তু ভদ্রলোক সেই যে গেলেন, আর আসার নাম নেই। অনেক পরে ক্ষীণ একটু আলো দেখা গেল। মনে হলো লণ্ঠন দুলিয়ে কেউ আসছে। সত্যিই তাই। টোকা মাথায় বেটে খাটো একটা গ্রামের লোক এক বালতি জল, একটা গামছা আর হ্যারিকেন নিয়ে ঘরে ঢুকলো। লোকটি বলল, এই নিন, পা ধুয়ে ভালো করে বসুন, বাবু তো এখনই আসবেন। এ কথা বলেই চলে গেল লোকটি। ঘরের সামনে দাওয়া ছিল। আমরা সেখানে পা ধুয়ে কিট ব্যাগ থেকে শুকনো জামা কাপড় বের করে নিলাম। তারপর আলোটা একটা টেবিলের উপর রেখে তক্তাপোষের বিছানায় বসলাম গুছিয়ে। এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে এমন একটি আশ্রয় প্রত্যাশারও বাইরে। অনেক পরে ভদ্রলোক এলেন, সঙ্গে সেই লোকটি। হাতে বাটি ভর্তি মুড়ি আর গরম তেলে ভাজা, আর লোকটির হাতে চা। ভদ্রলোক বললেন, আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম ভাই, কিন্তু কিছু মনে করবেন না। আসলে ঘরে কেরোসিন এক ফোঁটাও ছিল না, জোগাড় করতে একটু দেরি হয়ে গেল। তখন বলাই বলল, কিন্তু এই দুর্যোগে গরম তেলে ভাজা আপনি পেলেন কোথায়? কেন, ঘরেই ভাজা হলো। কুমড়ো পোস্ত আর বেসন বর্ষা গেলে গ্রামের মানুষের ঘরে সব সময় মজুদ থাকে। যাক, জুড়িয়ে যাওয়ার আগে একটু খেয়ে নিন। আমরা বিনা বাক্য ব্যয়ে খেতে লাগলাম। ভদ্রলোক বললেন, আশা করি আমার এই ঘরে রাত কাটাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। কাল খুব ভোরে বৃষ্টি থামুক আর না থামুক, আপনাদের রওনা করিয়ে দেব। আমার এই জনাই এই গরুর গাড়িটা আপনাদের এগিয়ে দেবেন, কেমন? তাহলে তো খুব ভালোই হয়। কথা বলতে বলতেই ভদ্রলোকের মুখের দিকে তাকালাম আমরা। এমন মিষ্টি কথা লোক, অথচ চেহারা দেখলে মনে হয় কি রাশ ভারী। বুকের ভেতরটা যেন ছাত করে ওঠে। ভদ্রলোক বললেন, বৃষ্টি কমলে আজ রাতেই পাঠাতাম আপনাদের, তবে কিনা এসব জায়গা তো আর ভালো নয়, তাই কাল ভোরেই যাবে। ভরে যাওয়াই ভালো, কেননা আমার আবার একটু ভূতের ভয় খুব। এই গ্রামে অন্ধকার রাতে পথের মাঝখানে যদি কেউ দেখা দেন, তাহলেই তো গেছি। ভদ্রলোক তখন হেসে বললেন, আপনি ভূত বিশ্বাস করেন? আমিও করি, আগে করতাম না, এখন করি। আর সেই জন্যই তো পথে ঘাটে যাতে কারো পাল্লায় না পড়েন, তাই টেনে আনলাম এখানে। তখন বলাই বলল, ঠিকই করেছেন। ওই যে আপনি বললেন আগে ভূতে বিশ্বাস করতেন না, এখন করেন, এর মানেটা কি? সেরকম কি কোনো অভিজ্ঞতা হয়েছিল আপনার? ভদ্রলোক একটু সময় চুপ করে রইলেন। তারপর বললেন, হয়েছিল বই কি, আমার জীবনে ভূত দেখার অভিজ্ঞতা যা ঘটেছে তা শুনলে ভয় পেয়ে যাবে। তবু ওই শুনি না। এই বর্ষার রাতে তেলে ভাজা মুড়ির সঙ্গে ভূতের গল্প বেশ ভালোই জমবে। ভদ্রলোক আমাদের দুজনের দিকে একবার ভালো করে তাকিয়ে বললেন, ওই যে দেওয়ালের ছবিটা ঝুলছে, ওই ছবিটা কার বলুন দেখি? এতক্ষণ লক্ষ্য করিনি। এবার ভালো করে তাকিয়ে দেখে বললাম, এ তো একজন দারোগা। ওই দারোগার সঙ্গে আমার চেহারা মেলে? দুজনেই বিস্ময় প্রকাশ করে বললাম, আরে তাই তো, এ তো আপনারই ছবি দেখছি। হ্যাঁ, আমারই ছবি, তবে এটা যৌবনের। আমরা দুজনে ভদ্রলোকের মুখের দিকে চেয়ে রইলাম, চমকপ্রদ কিছু শোনার আশায়। ভদ্রলোক বলতে শুরু করলেন। তিনি যা বললেন তা এই রকম। আমার নাম জলধর দত্ত। জল ভরা মেঘের মতনই চেহারা আমার। আমায় দেখলে অনেক খুনের আসামিরও বুকের রক্ত জল হয়ে যেত। কাল ভোরে যে গ্রামের দিকে রওনা হবেন আপনারা, অনেক দিন আগে সেই গ্রামের একটি ঘটনার কথা আপনাদের বলবো। আমি তখন এই অঞ্চলে নতুন এসেছি। একদিন সন্ধেবেলা থানায় বসে এক প্রবীণ ভদ্রলোকের সঙ্গে গল্প করছি। এমন সময় দুজন লোক এসে খবর দিল, ওদের গ্রামে বিষয় সম্পত্তির ব্যাপার নিয়ে দু ভাই নাকি নিজেদের মধ্যে মারামারি করে অবশেষে দুজনেই আত্মঘাতী হয়েছে। শুনেই মেজাজটা গেল খারাপ হয়ে। এই ধরনের কেস এলে কোনো পুলিশ অফিসারই শান্তি রক্ষার দায় এড়াতে পারেন না।
আদৌ এটা আত্মহত্যা না কেউ খুন করে ঘটনা সাজাচ্ছে তাই বা কে বলতে পারে। অতএব যেতেই হলো। এইভাবে রাত দুপুরে যাওয়ার ব্যাপারে প্রবীণ ভদ্রলোক কিন্তু আমাকে অনেক বাধা দিলেন। বললেন, গেলে কাল সকালেই যাবেন, এই রাত দুপুরে কখনো না। একে সমস্ত অঞ্চল ভালো নয়, তার ওপর আপনি পুলিশের লোক, কার মনে কি আছে কে জানে। আমি আর কথা না বাড়িয়ে রওনা দিলাম। বললাম, পুলিশের লোকের প্রাণের ভয় থাকলে কি চাকরি করা চলে? তাছাড়া আমার নাম জলধর, জল ভরা মেঘ আমি। কেউ কিছু করতে এলে ভাসিয়ে দেব তাকে। এই বলে আমার কনস্টেবল জনাকে নিয়ে ওদেরই গরুর গাড়িতে চেপে রওনা হলাম ওদের সঙ্গে। তখন গ্রীষ্মকাল, তাই পথযাত্রায় কোনো অসুবিধে হলো না। যাই হোক, গ্রামে পৌঁছতে অনেক রাত হয়ে গেল। গিয়ে দেখলাম ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধার একটি দল একটি ঘরের সামনে ভিড় করে আছে। আমি গিয়ে ঘরের শিকল খুলে ভিতরে তাকিয়ে শিউরে উঠলাম। রক্তমাখা দুটো দেহ ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে ঝুলছে। লোক দুটোকে আমার খুবই চেনা চেনা মনে হলো, কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না কোথায় এদের দেখেছি। যাই হোক, এই ধরনের লাশকে তো পোস্টমর্টেম করতেই হবে। তাই গ্রামবাসীদের সাহায্য নিয়ে লাশ দুটোকে নামিয়ে আরেকটি গরুর গাড়িতে চাপিয়ে আবার ফিরে আসার প্রস্তুতি নিলাম। ওদের পরিবারের দুজন লোককেও সঙ্গে নিলাম লাশের পাহারায়। ফিরে আসছি আর বারবার মনে করবার চেষ্টা করছি কোথায় যেন দেখেছি লোক দুটোকে। এমন সময় আমার অ্যাসিস্ট্যান্ট জনা বলল, আমি কিন্তু চিনেছি বাবু, আমার না খুব ভয় করছে, এই রাত দুপুরে না এলেই পারতেন। আমি তো বিস্মিত হয়ে বললাম, তুই চিনেছিস? এরা কারা? বলে যাচ্ছেন কেন? সন্ধেবেলা এরাই তো আমাদের থানা থেকে ডেকে আনলো। এইবার মনে পড়েছে, এই সত্যি তো। কিন্তু এমন বিস্ফোরণ আমার কেন হলো? আমার মতন লোকেরও শিরদাঁড়ায় তখন ঠান্ডা স্রোত বয়ে গেল একটা। লোক দুটোকে গরুর গাড়ি থেকে নামার পর আর তো দেখিনি। আমাদের এই চাপা কথাবার্তা গারোয়ানের কানে গেল কিনা কে জানে। হঠাৎ গাড়ির গতি থেমে গেল। বললাম, কি হলো? এই থামলে কেন? চালাও। একটু চা তেষ্টা পেয়েছে বাবু, কলাটা একটু ভিজিয়ে নি। এখানে আবার চা পাবে কোথায়? এই ফাঁকা মাঠে এত রাতে? এখানেই তো চা পাবো বাবু, ওই দেখুন, ওই তো দোকান। চেয়ে দেখলাম দূরের একটা চালা ঘরে টিম টিম করে আলো জ্বলছে। গারোয়ান পেছনের গাড়ির লোক দুজনকে ডেকে নিয়ে চা খেতে গেল। যাওয়ার আগে বলল, তা বাবু আপনারা খাবেন নাকি? না না, তোমরাই খাও, আর একটু তাড়াতাড়ি করো। ওরা চলে গেল। পরক্ষণে যা দেখলাম তা সত্যি ভয় পাওয়ার মতন। দেখলাম পেছনের গরুর গাড়ি থেকে সেই লাশ দুটো দড়ির বাঁধন খুলে দিব্যি উঠে ওদের সঙ্গে চা খেতে চলে গেল। সে গাড়িতে কোনো গারোয়ান ছিল না, এই গাড়ির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল সেটা। সে যাই হোক, ভয়ে আমাদের অন্তরাত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। তখন আমরা সবিস্ময়ে ভালো করে তাকিয়ে দেখলাম সেই দুজনই দিব্যি হেসে হেসে গল্প করতে করতে চা খাচ্ছে। এই দৃশ্য দেখার পর আর গরুর গাড়িতে থাকা নয়, আমি ইশারায় জনাকে নামতে বলে নিজেও নামলাম। তারপর ওদের নজর এড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চললাম মাঠের উপর দিয়ে। একটু পরেই দেখি গরুর গাড়ি দুটো লরির গতিতে ছুটে আসছে আমাদের দিকে। গরু দুটোর চোখ জ্বলছে। সে কি ভয়ঙ্কর দৃশ্য! জলধর বাবু তার গল্প এই পর্যন্ত বলেছেন। এমন সময় জনা এলো ভাতের থালা হাতে। বলল, ও সব গল্প এখন আর নয়, এই খেয়ে নিন দেখি, খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন, কাল খুব ভোরে উঠতে হবে যে। বৃষ্টি তখন থেমে গেছে। আমরা জলধর বাবুকে বললাম, তারপর কি হলো ঘটনাটা? জলধর বাবু বললেন, তারপর আর কি, নিন খেয়ে নিন। ওই গল্প কাউকে বললে জনাটা খুব ভয় পায়। গল্প শুনে ভয় আমাদেরও যে পায়নি তা নয়, তবু কৌতূহল হচ্ছিল। যাই হোক, আমরা চটপট খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। জলধর বাবু বললেন, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, জনা আপনাদের পাহারায় থাকবে, কোনো প্রয়োজন হলে ডাকবেন, বাইরেটায় থাকবেও। আমরা শুয়ে পড়লাম এবং সারাদিনের ক্লান্তির জেরে ঘুমিয়েও পড়লাম। পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই
জনা এসে ডেকে তুলল আমাদের। জলধরবাবু এলেন। আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে জনার গরুর গাড়িতে চেপে রওনা হলাম গন্তব্যস্থলের দিকে। ভোরের আলো যখন আরো স্পষ্ট হয়ে আসছে তখনই একটা গাছতলায় গাড়ি থামিয়ে জনা বলল, এইটুকু পথ এবার আপনাদের হেঁটেই যেতে হবে বাবু। ওই যে দেখা যাচ্ছে গ্রাম, ওই গ্রামে আমি আর যাব না। কেন যাবে না তা আমরা জানি। আসলে ওই গ্রামের সেই অভিশপ্ত রাতকে আজও ভুলতে পারছে না ও। আমরা দুজনেই গাড়ি থেকে নেমে বললাম, বেশ তো, অসুবিধা নেই, যেও না, এটুকু পথ হেঁটেই চলে যাব আমরা। কিন্তু সে রাতে শেষ পর্যন্ত যে কি হলো সেটুকু জানার দরকার ছিল যে। জনা তখন বলল, শুনলে আবার ভয় পাবেন না তো? আরে না না, কাল রাতে জলধরবাবুর মুখে অত কিছু শুনেও কি ভয় পেলাম আমরা? আসলে বাবু, সে রাতে তো আর আমরা ফিরে আসতে পেরেছিলাম না। আমাদের পিছনে যে গরুর গাড়ি ধাওয়া করেছিল তারা এসে আমাদের দুজনকেই মেরে ফেলেছিল বাবু। আমরা ওদের হাতেই প্রাণ হারিয়েছিলাম। আমাদের দুজনের গায়ে কাটা দিয়ে উঠল এবার। সর্বনাশ, এ কি শুনছি? জলধরবাবু, জনা, এরা তাহলে কারা? আমরা নড়াচড়া ভুলে দাঁড়িয়ে রইলাম। তাই আমাদের বিস্ময়ের ঘোর কাটল যখন, তখন দেখলাম জনাও নেই আর গরুর গাড়িরও চিহ্ন নেই। কি ভাগ্যিস একটু একটু করে দিনের আলো ফুটে উঠছিল তখন, না হলে এই অন্ধকার গাছতলায় কি যে হতো কে জানে। এরপর আমরা নিরাপদেই গ্রামে পৌঁছলাম এবং বন্ধুর বাড়িতে গিয়ে যোগ দিলাম ওদের অনুষ্ঠানে। বন্ধু তো বেজায় খুশি আমাদের পেয়ে, তবে গত রাতের ওই চরম অভিজ্ঞতার কথা আমরা ভুলেও কাউকে বলিনি। আমাদের আজকের পরিবেশনা এখানেই সমাপ্ত হলো। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রতি বৃহস্পতিবার দি গল্পের জগৎ নিয়ে আসে হরেক রকমের গল্পের সমাহার। আবার দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ধন্যবাদ।